চাইলে। তো আমরা কেমিক্যাল রিয়াকশন মানে হচ্ছে সেখানে একটা রিয়াক্ট্যান্ট থাকবে, দিস আর দ্য রিয়াক্ট্যান্টস and C&D and the products. তো রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টে যাবে যে প্রসেসের থ্রু দিয়ে, দ্যাট প্রসেস ইজ নোন অ্যাজ কেমিক্যাল রিয়াকশন। তো ফার্স্ট কথা হচ্ছে যে কেমিক্যাল রিয়াকশন কি যদি কেউ বলে তাহলে এই ব্যাপারটা কিন্তু আমরা ফার্স্ট হোয়াট আর কেমিক্যাল রিয়াকশন, কিন্তু কেমিক্যাল রিয়াকশনকে আইডেন্টিফাই করব কি করে? কেমিক্যাল রিয়াকশন তো সবসময় সবকিছু জিনিসপত্র দেখা যাবে না, কি করে আমরা আইডেন্টিফাই করব সেটা নিয়ে আমরা চিন্তা করছি যে হাউ টু আইডেন্টিফাই। তো কিভাবে আইডেন্টিফাই করব? ফার্স্ট অফ অল একটা আইডেন্টিফিকেশন হচ্ছে যে রিয়াকশনে কিছু কিছু রিয়াকশন আছে সেগুলো ইভলিউশন অফ গ্যাস হয়, মানে ওখান থেকে গ্যাস বেরোতে থাকে। যেরকম ধর আমরা একটা রিয়াকশন যদি গ্যাস বেরোয়, যদি গ্যাসের ইভলিউশন, যেরকম একটা দেখতে পাচ্ছিস যে বেকিং সোডা, এখানে বেকিং সোডা আছে, সোডিয়াম বাইকার্বনেট, বেকিং সোডা মানে হচ্ছে দিস ইজ সোডিয়াম বাইকার্বনেট, NaHCO3। সোডিয়াম বাইকার্বনেটের মধ্যে অ্যাসিড দেওয়া হচ্ছে ভিনিগার, ভিনিগার মানে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। তো এইটা দুটো যখন অ্যাড করা হয়, এরা যখন রিয়াকশন করে তখন কিন্তু এখান থেকে কি হয় না, এখান থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস লিবারেটেড হয়, কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু এখান থেকে বেরিয়ে আসে। তো কার্বন ডাইঅক্সাইডের এফারভেসেন্সটা আমি বুঝতে পারবো যে এখান থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরোচ্ছে, এখান থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরোচ্ছে, এটা বাইরে থেকে দেখে বুঝতে পারবো। When vinegar is poured into baking soda, the bubbles of carbon dioxide gas is formed and water and sodium acetate are also formed. তো এই যে কার্বন ডাইঅক্সাইড ফর্মেশন হচ্ছে এটা কিন্তু আফহেডেড অ্যারো এরকম ভাবে উপরের দিকে অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তো কোন একটা রিয়াকশনকে আমি যদি দেখি যে সেই রিয়াকশনটাতে গ্যাস লিবারেশন হচ্ছে, গ্যাস বেরোচ্ছে, তাহলে আমরা সেই রিয়াকশনটাকে আইডেন্টিফাই করতে পারবো। দিস ইজ দ্য প্রসেস অফ আইডেন্টিফিকেশন অফ এ কেমিক্যাল রিয়াকশন। আমরা বিভিন্ন রকমের রিয়াকশন, যেরকম আরো একটা রিয়াকশন দেখতে পাচ্ছি যে সোডিয়ামের টুকরো যদি জলের মধ্যে দেওয়া যায়, তাহলে সোডিয়ামের টুকরো জলের মধ্যে দেওয়া হচ্ছে। তো সোডিয়ামের টুকরো জলের মধ্যে দিলে কি হয় না, সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন গ্যাস লিবারেট, হ্যাঁ অলসো হাইড্রোজেন গ্যাস লিবারেট করছে। তো হাইড্রোজেন গ্যাস লিবারেশন হচ্ছে। তো এইগুলোর এফারভেসেন্স গুলো বোঝা যায়, বাইরে থেকে দেখলে বোঝা যায়। তো when sodium metal added to water, it reacts vigorously, thereby forming sodium hydroxide, sodium hydroxide প্রডিউস করছে এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করছে। তো এরকম ধরনের রিয়াকশন যেগুলোতে গ্যাস লিবারেশন হচ্ছে, গ্যাস ফর্মেশন হচ্ছে, সেগুলো দেখলে আমরা বুঝতে পারবো। যেরকম H2SO4 এর সাথে জিঙ্কের রিয়াকশন হচ্ছে, here also hydrogen gas produces. So we give some examples of the reactions where hydrogen gas is produced, হাইড্রোজেন গ্যাস বা কিছু কিছু রিয়াকশনে বিভিন্ন রকমের গ্যাস প্রডিউস হচ্ছে। তো সেটা আমরা দেখলাম। গ্যাস প্রডিউস ছাড়া আর অন্য কিভাবে রিয়াকশনকে আইডেন্টিফাই করা যেতে পারে? দিস ইজ চেঞ্জ অফ কালার। একটা রিয়াকশনে কালার চেঞ্জ হচ্ছে, হয়তো সাপোজ কালারে চেঞ্জ হচ্ছে, তো কালার চেঞ্জ দিয়েও কিন্তু রিয়াকশনটাকে আইডেন্টিফাই করা যায়। যেরকম দেখ যে কালার চেঞ্জ কিরকম ভাবে, আমরা কোন একটা রিয়াকশনে কালার চেঞ্জ দেখছি, দেখ যে কালার চেঞ্জ, যেরকম কপার কার্বনেট, কপার কার্বনেট তার হচ্ছে গ্রিন কালার, এইটা হচ্ছে কপার কার্বনেটের কালার, দিস ইজ কপার কার্বনেট। এরকম যে গ্রিন কালার দেখতে পাচ্ছিস, দিস ইজ কপার কার্বনেট। একে যখন তুই হিট করবি সঙ্গে সঙ্গে কপার কার্বনেট থেকে কি হবে না, কপার অক্সাইড তৈরি হবে। কপার অক্সাইড ইজ ব্ল্যাক, এটা হচ্ছে ব্ল্যাক। তো রিয়াকশনে কপার কার্বনেট থেকে কপার অক্সাইড তৈরি হচ্ছে, ব্ল্যাক কালারে কনভার্ট হয়ে যাচ্ছে। তো এটা আমরা দেখে বুঝতে পারবো। তো দিস ইজ ওয়ান অফ দ্য প্রসেস by which you can identify chemical reaction. Chemical reaction কে তুমি আইডেন্টিফাই করতে পারো, বুঝতে পারো। স্যার বলছে যে আগের স্লাইডটা মাঝখানে একটা স্লাইড দেখিয়েছিলেন না, মানে আগের স্লাইডটা একটুখানি যাবে না, আগের স্লাইডটা, আগের স্লাইডে কোন জায়গা? স্যার পরের স্লাইডটাতে যাও, মানে এখানে যেখানে সোডিয়াম দিয়ে বারবার যেটা বলছিলে যে স্লাইডটাতে, নেক্সট স্লাইড। এটা স্লাইড নেই, এটা শর্ট ভিডিও আছে। হ্যাঁ স্যার, ওই যে সোডিয়ামের এই জায়গাটা, কি আছে? হ্যাঁ স্যার, মানে এই জায়গাটা, মানে সোডিয়ামের টুকরো যখন দেওয়া চলে স্যার, এই জায়গাটা মানে বলুন তাহলে। সোডিয়াম ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে সোডিয়াম হাইড্রোক্সাইড ফর্ম করছে, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোজেন গ্যাস লিবারেট করছে, হিট লিবারেশন হচ্ছে টেম্পারেচার।
হিট ও লিবারেশন হচ্ছে। আচ্ছা, মানে ঠিক ওটা আছে, সোডিয়ামের টুকরো তাই তো? এগুলো সোডিয়ামের টুকরো, এইগুলো এগুলো আচ্ছা কেপটানটার কেরোসিন, কেরোসিন তেলের নিচে রাখা হয়। আচ্ছা স্যার, বুঝতে ঠিক পেরেছি। আছে, ওকে। আচ্ছা কালার চেঞ্জ হচ্ছে, এই রিয়াকশনটা আমরা কালার চেঞ্জ দেখতে পাচ্ছি। একটা রিয়াকশন যেখানে কিনা কপার কার্বনেটের গ্রিন কালার, সেখান থেকে কিন্তু কপার অক্সাইড যেটা তৈরি হচ্ছে ব্ল্যাক কালারের, কালার চেঞ্জ হচ্ছে এখানে। এটাও একটা রিয়াকশন যেখানে কিনা কালার চেঞ্জ হচ্ছে। এরকম অনেক রিয়াকশনই আছে, মোস্ট অফ দ্য রিয়াকশন, যেরকম কপার সালফেট 5H2, এর একটা ব্লু কালার আছে। একে স্ট্রংলি হিট করলে কপার সালফেট 5H2, দেখতে পাচ্ছিস কপার সালফেট 5H2, একে যদি হিট করি তাহলে হোয়াইট কালারের, এটা শুধু কপার, এটা 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 ফর্মুলা হচ্ছে এটা ব্লু কালারের CSO4.5H2, এটা কালার হচ্ছে সাদা CSO4, শুধু 5H2 আছে। CSO4। জলটা যখন বেরিয়ে চলে যায়, জলটা যখন বেরিয়ে চলে যায় তখন তার কালার এরকম হোয়াইট হয়ে যায়। এগুলো দেখে বোঝা যায় যে রিয়াকশন হচ্ছে, কারণ রিয়াকশন তো ফিজিক্যাল চেঞ্জ না, এগুলো তো কেমিক্যাল চেঞ্জ। তো কেমিক্যাল চেঞ্জের মধ্যে যদি কোনো ফিজিক্যাল বিহেভিয়ারের চেঞ্জ হয়, সেগুলো দেখে বোঝা যায় যে কোনো না কোনো রকমের রিয়াকশন এক্সিকিউট হচ্ছে, রিয়াকশন করা হচ্ছে। কারণ আমাদের সিলেবাসে যেরকম আছে, হাউ উইল ইউ আইডেন্টিফাই এ কেমিক্যাল রিয়াকশন, কি করে তুমি কেমিক্যাল রিয়াকশনকে আইডেন্টিফাই করবে, কি করে বুঝবে, কি করে। নেক্সট হচ্ছে আর কিভাবে বোঝা যায় কেমিক্যাল রিয়াকশনকে। স্যার চেঞ্জ অফ কালার, চেঞ্জ অফ স্টেট, তারপর গ্যাস এভলিউশন। হ্যাঁ, এনার্জি বেরোনো, এনার্জি লিবারেশন, এনার্জি লিবারেশন দিয়ে বোঝা যায়। কখনো হিটেড হয়, হাত দিয়ে বোঝা যায় হিট হিট হচ্ছে, কোল্ড হচ্ছে, এগুলো হাত দিয়ে বোঝা যায়। বিভিন্ন রিয়াকশনে আমরা বাইরে থেকে টাচ করে বুঝতে পারি। এনার্জি লিবারেশন হয়, হিট লিবারেশন হয়, লাইট এনার্জি বেরোয়। হ্যাঁ, কোনো একটা রিয়াকশনে হিটিং এফেক্ট হয়, লাইট ইত্যাদি বেরোয়, এক্সোথার্মিক। যেরকম ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে জল, ক্যালসিয়াম অক্সাইড যদি জলের মধ্যে দেওয়া যায় তাহলে এটা একটা হট সলিউশন, এই সলিউশনটা কিন্তু এটা হিটেড হয়ে গেছে, এর গায়েতে কিন্তু হাত দিলে কিন্তু হট সলিউশন, আমি বুঝতে পারবো যে গায়েতে হাত দিলে আমি হিট এনার্জি লিবারেশন হচ্ছে, এটা কিন্তু আমরা বুঝতে পারবো, টাচ করে বুঝতে পারবো যে হিট এনার্জি লিবারেশন হচ্ছে। এরকম ঠান্ডাও হয়ে যায়, এটা যেরকম হিটেড হচ্ছে এরকম ঠান্ডাও হয়ে যায়। তো এখানে হিট এনার্জি লিবারেশন হচ্ছে ক্যালসিয়াম, লাইম জলের মধ্যে দিলে, লাইম ওয়াটার, এটা খুবই গরম হয়ে যায়, এক্সোথার্মিক প্রসেস, এক্সোথার্মিক প্রসেস। আর ম্যাগনেসিয়াম যখন রিবনকে যখন বার্ন করানো হয় তখন ম্যাগনেসিয়াম রিবন, সেখানেও কিন্তু হাই টেম্পারেচার লিবারেটেড হয়, এখানে এনার্জি লিবারেটেড হয়। এগুলো কিন্তু সবই এক্সোথার্মিক রিয়াকশন, ড্যাজলিং হোয়াইট ফ্লেমে এটা ফর্মেশন হয় এবং হিট লিবারেশন হয়। এটা দিয়েও কিন্তু রিয়াকশনকে বোঝা যায়, লাইটও বেরোচ্ছে, লাইট কালার দেখতে পাচ্ছি এবং হিট লিবারেশন হচ্ছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এন্ডোথার্মিক প্রসেস হচ্ছে ঠান্ডা হয়ে যাবে, রিয়াকশনটাতে কিন্তু ঠান্ডা হয়ে যাবে, অ্যাবজর্ব করবে এনার্জি, বাইরে থেকে অ্যাবজর্ব করবে এবং রিয়াকশন ঠান্ডা হয়ে যাবে। এটা যেরকম একটা রিয়াকশন, এখানে হিট লিবারেশন হচ্ছে, সোডিয়াম বাইকার্বনেট হিট দিয়ে সোডিয়াম কার্বনেট ইত্যাদি ইত্যাদি হচ্ছে। তো হিট বা লাইট এগুলো থেকে আমি বুঝতে পারি। এছাড়া আর কিভাবে বুঝতে পারি, এছাড়া হচ্ছে চেঞ্জ অফ স্টেট, স্টেট চেঞ্জ হতে পারে, মানে সলিড থেকে লিকুইড বা লিকুইড থেকে গ্যাস ইত্যাদি হচ্ছে, সেখান থেকেও কিন্তু আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারি। সলিডের মলিকিউল গুলো ক্লোজ কন্ট্যাক্টে থাকে, একেবারে গায়ে গায়ে থাকে। লিকুইডের মলিকিউলস গুলো কিন্তু তাকে হিট দিলে কিন্তু মলিকিউলস গুলো একটু দূরে দূরে চলে যায়, তখন লিকুইড স্টেটে কনভার্ট হয়। এগুলো সলিড রয়েছে, তো তার মলিকিউলস গুলো একদম ফিক্সড পজিশনে রয়েছে, ওর চেঞ্জ হচ্ছে না। কিন্তু যত তুমি এনার্জি বাড়াবে মলিকিউল গুলো কি হবে, তো তারা এদিক ওদিক দৌড়দৌড়ি শুরু করে দেবে, অটোমেটিক্যালি একটা সময় বাদে দেখা যাবে তাদের মধ্যে কিন্তু অ্যাট্রাকটিভ ফোর্সটা কমে যাবে এবং তখন লিকুইড আলটিমেটলি কিন্তু অ্যাট্রাকটিভ ফোর্সটা খুবই কম হয়ে গেলে গ্যাসিয়াস স্টেটে যায়। তো কোনো একটা রিয়াকশনেও কিন্তু সলিড থেকে লিকুইড হতে পারে, লিকুইড থেকে গ্যাস হতে পারে, গ্যাস থেকে লিকুইড হতে পারে, হোয়াট এভার মেবি। তো যেরকম এখানে দেখতে পাচ্ছি কার্বন সলিড, সালফার গ্যাস, বাট কার্বন ডাই সালফাইড এটা কিন্তু লিকুইড। তো এরকম ধরনের রিয়াকশন হতে পারে যে সলিড লিকুইড রিয়াকশন করে গ্যাস ইত্যাদিতে কনভার্ট হচ্ছে। তো এটা এতক্ষণ ধরে আমি বললাম কিভাবে আমরা একটা কেমিক্যাল রিয়াকশনকে আইডেন্টিফাই করতে পারি। তো কেমিক্যাল রিয়াকশনের আইডেন্টিফিকেশন আমি যেটা সামারি করে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে ইভলিউশন অফ গ্যাস দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারি, ইভলিউশন অফ গ্যাস। সেকেন্ড থিং হচ্ছে কি না, চেঞ্জ ইন কালার দিয়ে আইডেন্টিফাই করতে পারি। থার্ড পয়েন্ট হচ্ছে প্রেসিপিটের যদি কোনো রিয়াকশনে তৈরি হয়, মানে নিচে পড়ে যাচ্ছে এরকম ধরনের, আমরা অবশ্যই দেখাইনি এক্সাম্পলটা, ধর সিলভার নাইট্রেট
HCl এর রিয়াকশন করে AgCl নিচে পড়ে যাচ্ছে, দিস ইজ কল্ড প্রেসিপিটেট, নিচে পড়ে যাচ্ছে H, অ্যারোটা নিচে মানে হচ্ছে নিচে মানে হচ্ছে প্রেসিপিটেট, উপরে মানে হচ্ছে গ্যাস, আর নিচে মানে হচ্ছে প্রেসিপিটেট। প্রেসিপিটেট মানে নিচে কিছু সলিড জিনিস পড়ে যাচ্ছে, তাকে বলে প্রেসিপিটেট। প্রেসিপিটেট ইজ ইনসলিবল প্রোডাক্ট, এখানে লেখা আছে, দেখে নিতে পারিস, আমি পাঠিয়ে দেবো তোকে। ইনসলিবল প্রোডাক্ট which is formed when two chemical compounds which are soluble react can separate it from the solution. যদি এরকম হয় যে ইনসলিবল প্রোডাক্ট যদি কোনো কিছু তৈরি হয়, দ্যাট ইজ কল্ড প্রেসিপিটেট। ইনসলিবল প্রোডাক্ট যদি তৈরি হয় তাহলে একে বলে প্রেসিপিটেট, এবং সেটা তৈরি হয় রিয়াকশন। সেখান থেকেও বোঝা যায় রিয়াকশন হচ্ছে কিনা, হচ্ছে পারফর্ম হচ্ছে কিনা হচ্ছে ইত্যাদি সমস্তটাই আমরা আইডেন্টিফাই করতে পারি। তো এরকম বেশ কয়েকটা প্রসেস। এছাড়াও আমরা বলছি যে অ্যাবজর্পশন অফ হিট, হিট রিলিজ হতে পারে বা অ্যাবজর্পশন হতে পারে, ঠান্ডা হতে পারে, গরম হয়ে যেতে পারে, যার মধ্যে রিয়াকশন করছে। যদি গরম হয়ে যায় তাহলে এক্সোথার্মিক রিয়াকশন, যদি ঠান্ডা হয়ে যায় তাহলে এন্ডোথার্মিক রিয়াকশন, এন্ডোথার্মিক রিয়াকশন। কিন্তু রিয়াকশনকে আমরা দেখে সবসময় বুঝতে পারি এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো কিন্তু রিয়াকশনের মধ্যে কাজ করবে। তো আমরা এবারে চলে আসছি সেটা হচ্ছে একটা কেমিক্যাল রিয়াকশন মানেই হচ্ছে সেখানে কেমিক্যাল চেঞ্জ। কেমিক্যাল চেঞ্জ মানে কি? অ্যাকচুয়ালি ফিজিক্যাল চেঞ্জ মানে হচ্ছে তার এক্সটার্নাল চেঞ্জ, কিন্তু কেমিক্যাল চেঞ্জ মানে হচ্ছে চেঞ্জ ইন্টারনালি, মানে ইটস বন্ড তার বন্ড ব্রেকিং অ্যান্ড মেকিং হবে। যেরকম ধর আমি যেরকম বলছি হাইড্রোজেন অক্সিজেন রিয়াকশন করে ওয়াটার তৈরি, তাহলে এখানে হাইড্রোজেন আর অক্সিজেন তার কিন্তু বন্ডগুলো কিন্তু ব্রেক করে যাবে, এই বন্ড ব্রেক করে যাবে এবং ওয়াটার বলে নতুন বন্ড ফরমেশন হবে। তো কেমিক্যাল চেঞ্জ মানেই হচ্ছে সেখানে কিন্তু কিছু পুরানো বন্ড ভাঙবে এবং নতুন বন্ড তৈরি হবে। তো কেমিক্যাল রিয়াকশন সেই জন্য সম্পূর্ণভাবে একটা বন্ড ব্রেকিং অ্যান্ড বন্ড মেকিং প্রসেস, এই ব্যাপারটা আগে মাথায় রাখতে হবে যে কেমিক্যাল রিয়াকশন বা কেমিক্যাল চেঞ্জ মানে হচ্ছে কি একটা বন্ড ব্রেকিং অ্যান্ড বন্ড মেকিং প্রসেস। তো আমরা এখানে কেমিক্যাল রিয়াকশন এর ডেফিনেশন বলছি, ডেফিনেশন দেখাচ্ছি, যে সেখানে আমরা পরিষ্কারভাবে বলছি যে কেমিক্যাল রিয়াকশন is a process in which one or more substances, the reactants, are converted into one or more different substances, that is called product. Suppose আমরা একটা এক্সাম্পল দিলাম যে nitrogen plus hydrogen, they react with each other with the formation of ammonia. This is nitrogen and this is hydrogen. When reacts with the formation of ammonia produced হচ্ছে। তো দিস ইজ কল্ড কেমিক্যাল রিয়াকশন, এটাকেই বলে কেমিক্যাল রিয়াকশন। তো কেমিক্যাল রিয়াকশনে রিয়াক্ট্যান্ট থাকবে, প্রোডাক্ট থাকবে, একটা রিয়াকশন কন্ডিশন থাকবে। সো রিয়াক্ট্যান্টস মে বি কনভার্টেড ইনটু প্রোডাক্টস। এখন এই কেমিক্যাল রিয়াকশনকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? হাউ টু রাইট আ কেমিক্যাল রিয়াকশন, কিভাবে আমরা কেমিক্যাল রিয়াকশনকে রিপ্রেজেন্ট করব? তো কেমিক্যাল রিয়াকশনকে রিপ্রেজেন্ট করার অনেক রকম প্রসেস আছে। কেমিক্যাল রিয়াকশনকে জেনারেলি ওয়ার্ড দিয়ে রিপ্রেজেন্ট করা যেতে পারে। তো এটা হচ্ছে ওল্ড প্রসেস, যেরকম ওয়ার্ড দিয়ে রিপ্রেজেন্ট করব আমরা কিভাবে না, আমরা লিখছি যে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন অ্যারো দিয়ে অ্যামোনিয়া, দিস ইজ কল্ড ওয়ার্ড ইকুয়েশন। একে বলে ওয়ার্ড ইকুয়েশন। ওয়ার্ড দিয়ে বা কম্পাউন্ড গুলোর নাম লিখে যেটা রিপ্রেজেন্ট করা হয় তাকে বলে ওয়ার্ড ইকুয়েশন। এছাড়াও রয়েছে কেমিক্যাল ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড, সেখানে ফর্মুলা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, যেরকম ভাবে বলছি নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া NH3। তো ওয়ার্ড এগুলো ছিল, তার থেকে আমরা ফর্মুলা সিম্বল বাই ইউজিং সিম্বল অ্যান্ড ফর্মুলা, তাহলে তাকে বলে ফর্মুলা। এই সব দিয়ে রিপ্রেজেন্ট করা, কেমিক্যাল ফর্মুলা দিয়ে আমি রিপ্রেজেন্ট করতে পারি। অ্যান্ড থার্ড ওয়ান, ব্যালেন্স দ্য নাম্বার অফ অ্যাটমস অফ ইচ সাইড। নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন অ্যামোনিয়া আছে,
এখানে কিন্তু নাইট্রোজেন কটা আছে, দুটো আছে, এখানে নাইট্রোজেন একটা রয়েছে, তো এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। আর হাইড্রোজেন কিন্তু এদিকে দুটো রয়েছে, এদিকে 6টা হয়ে গেছে, তো এখানে আমি 3 দিয়ে দেবো। ব্যালেন্স মানে কি, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের সব অ্যাটমগুলোকে কিন্তু ইকুয়াল করতে হবে, সেম করতে হবে, তবেই কিন্তু ব্যালেন্স হবে। তো ব্যালেন্স সম্পর্কে আমি একটু বলে দিচ্ছি যে কিভাবে আমরা ব্যালেন্স করি। এটা নিয়ে আমি ডিটেলে একটা ক্লাস ধরে পড়িয়েছিলাম আগে, কিন্তু আমি এখন এখানে একটু বলে দিচ্ছি। একটা রিয়াকশনকে ব্যালেন্স করতে হয় কেন না, রিয়াকশনকে ব্যালেন্স করা হয় ল অফ কনজারভেশন অফ মাসকে স্যাটিসফাই করানোর জন্য। দেখ আমি 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 একটা রিয়াকশন লিখছি, ধর কথার কথা যে আমি হাইড্রোজেন প্লাস অক্সিজেন থেকে ওয়াটার হচ্ছে, তো ল অফ কনজারভেশন অফ মাস কি, সেটাতে বলা আছে দা মাস বিফোর দ্য রিয়াকশন will be exactly equal to the mass after the reaction. মানে রিয়াকশনের আগে মাস আর পরে মাস সম্পূর্ণ এক হবে। তো আগে কি কি ছিল, হাইড্রোজেন আর অক্সিজেন, পরে কি হয়েছে, ওয়াটার। তো হাইড্রোজেনের অ্যাটমিক মাস কত, 1, পরে বলছি আমি এ নিয়ে। হাইড্রোজেন অ্যাটমিক মাস 1 × 2, অক্সিজেন অ্যাটমিক মাস কত, 2 × 6, তাহলে হয়ে গেল তোর হাইড্রোজেন 2 প্লাস 16 × 2 মানে হচ্ছে 30, তাহলে রিয়াক্ট্যান্টের মাস কত, 34, কিন্তু প্রোডাক্ট কত না, 2 × 1 প্লাস অক্সিজেন 16, তাহলে 18। তাহলে আগে মাস ছিল 34, এখন 18, এরকম হতেই পারে না। তাহলে আমাকে কি করতে হবে না, আগে মাস এবং পরে মাসটাকে ইকুয়াল করতে হবে। তো আমি যদি এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এটাকে 18 × 2 মানে হয়ে গেল 36। তাহলে এখানেও আমাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে একেও আর একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 4 হবে, 4, এটা 2 থাকবে না, 4 হবে, 4 প্লাস 32, তার মানে এটা না হয়ে 36 হবে, 36 ইকুয়াল হয়ে যাবে। তো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের মাসগুলো ইকুয়াল করতে গেলে অ্যাটমের নাম্বারও ইকুয়াল করতে হবে। এই কারণে ব্যালেন্স করতে হয়, কোনো রিয়াকশনকে ব্যালেন্স করার এটাই প্রয়োজন যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের নাম্বার অফ অ্যাটম কিন্তু ইকুয়াল, অটোমেটিক্যালি মাস বিফোর দ্য রিয়াকশন এন্ড মাস আফটার দ্য রিয়াকশন সেটা কিন্তু ইকুয়াল হয়ে যাবে। এই কারণে আমরা ব্যালেন্স করি। why a reaction should be balanced, কেন আমরা ব্যালেন্স করব একটা রিয়াকশনকে, কেন ব্যালেন্স করব সে কথা আমি বলছিলাম। এখন ঘটনাটা হচ্ছে যে আমরা একটা রিয়াকশনকে কিভাবে ব্যালেন্স করব, তার প্রসেসটা কি। তো স্টেপ ওয়াইজ আমরা 5টা স্টেপে ব্যাপারটা দেখব। 5টা স্টেপে আমি ফটাফট দেখিয়ে দিচ্ছি তোকে কিভাবে ব্যালেন্স করতে হয়, আর এই 5টা স্টেপই আমরা ইউজ করব, ফলো করব যে ব্যালেন্স করার জন্য। প্রথমত এই এটা ব্যালেন্স করতে গেলে দেখ যে প্রথম কথা যে রিয়াকশনটার স্টেটমেন্টটাকে আমাকে ভালো করে দেখতে হবে, যে রিয়াকশনটা কি বলা আছে। ধরা যাক এইটা বলা আছে যে ম্যাগনেসিয়াম স্ট্রিপ বার্নস ইন অক্সিজেন গ্যাস টু ইল্ড পাউডারি ম্যাগনেসিয়াম অক্সাইড। তো আমাকে স্টেটমেন্টটা যদি দিয়ে দেয়, স্টেটমেন্ট থেকে যদি ব্যালেন্স করতে বলে, তাহলে আমাকে স্টেটমেন্টটা প্রথমে দেখতে হবে এবং স্টেটমেন্টে কি রিয়াক্ট্যান্ট এবং কি প্রোডাক্ট আছে সেটা দেখতে হবে। তো 1 নম্বর কথা হচ্ছে এটাই, সরি 1 নম্বর হচ্ছে যে আমরা ওই স্টেটমেন্টটা আমরা দেখব। স্টেটমেন্টটা দেখার পরে সেটা স্টেটমেন্টটাকে আমরা কি ফর্মুলাতে কনভার্ট করব। এরপরে কাজ হচ্ছে যে ফর্মুলাতে, 2 নম্বর কাজ হচ্ছে যে তাকে কিন্তু আমরা ফর্মুলাতে কনভার্ট করব। মানে ম্যাগনেসিয়াম, অক্সিজেন, MgO2, হ্যাঁ, এই যে রিয়াক্ট্যান্ট আমরা আইডেন্টিফাই করলাম ম্যাগনেসিয়াম এন্ড অক্সিজেন, প্রোডাক্ট হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, এগুলোকে আইডেন্টিফাই করলাম এবং আইডেন্টিফাই করে সেগুলোকে কি না আমি ইকুয়েশনে লিখলাম, Mg + O2 MgO, এই জায়গা পর্যন্ত চলে এলাম, এই জায়গা পর্যন্ত আমি চলে আসবো। যদি আমাকে ওয়ার্ডে ইকুয়েশন দেয় চলে আসবো। এবারে এরপরে আমাকে দেখতে হবে যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের অ্যাটম গুলো ইকুয়াল আছে কি, দুদিকে নাম্বার অফ অ্যাটম ইকুয়াল আছে কিনা।
তো দেখছি ম্যাগনেসিয়াম একটা রয়েছে, অক্সিজেন দুটো রয়েছে লেফট হ্যান্ড সাইডে, কিন্তু অক্সিজেন একটা রয়েছে। ব্যালেন্সটা অ্যাটমকে কিন্তু ব্যালেন্স করাটা কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কি করব, ম্যাচ দ্য নাম্বার অফ ইচ অফ দ্য অ্যাটমস অন দ্য লেফট অ্যান্ড দ্য রাইট হ্যান্ড অফ দ্য ইল্ড অ্যারো, মানে অ্যারো যে দেওয়া রয়েছে তার লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে অ্যাটম গুলোকে আমরা ব্যালেন্স করার চেষ্টা করব। সেটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাস। তো এখানে ইজি ব্যাপার দেখতেই পাচ্ছিস যে আমি স্টেপ ওয়াইজ দেখিয়ে দিচ্ছি তোকে, অন্য ইকুয়েশন দিয়েও দেখাচ্ছি। তো এটাকে ব্যালেন্স করতে গেলে আমরা যেটা কিনা মোস্ট কমপ্লেক্স সাবস্ট্যান্স, মানে ওর মধ্যে সব থেকে বড় ফর্মুলা বা এরকম, বা যেটা বেশি জায়গায় আছে বা কমপ্লেক্স সাবস্ট্যান্স, যেটা ম্যাগনেসিয়াম অক্সিজেন নয়, আমাকে আগে ব্যালেন্স করতে হবে এমজিও, এইটাতে গিয়ে ব্যালেন্স করতে হবে, এমজিওটাকে ব্যালেন্স করার চেষ্টা করব। তো ম্যাগনেসিয়াম কটা আছে, একটা আছে, ডান দিকেও ম্যাগনেসিয়াম একটা থাকবে। অক্সিজেন কটা আছে, ডান দিকে একটাই রয়েছে। তো এখানে কিন্তু অক্সিজেন দুটো ছিল, এই জায়গাটা আমি হাফ করে দেবো, হাফ করে দিলে অক্সিজেন একটাই হয়ে যাবে। দেখ, এইটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে যে আমরা মোস্ট কমপ্লেক্স পার্টটা যেটা, সেটাকে আগে ব্যালেন্স করব। ম্যাগনেসিয়াম এখানে একটা, এখানে ম্যাগনেসিয়াম একটা, অক্সিজেন এখানে একটাই রয়েছে, তাহলে অক্সিজেন এখানে দুটো ছিল, তাহলে হাফ ইন্টু 2 করে এখানে অক্সিজেন একটাই হয়ে যাবে। তো এই ব্যাপারটা এরপরে করে নেব, করে নেওয়ার পরে স্যার বলছি, হ্যাঁ স্যার একটা জিনিস যে এমজি যেটা আছে স্যার, ওখানে যদি 2 বসাই তাহলে 2 mg প্লাস O2 হয়ে গেল, তাহলে অ্যারোটা দিয়ে যদি 2 mg O2 একসাথে হয়ে গেল, যদি 2 বসাই mg আগে মানে রিঅ্যাকট্যান্টসে, আর প্রোডাক্টস যদি mg ওর আগে যদি 2 বসাই তাহলে তো ইকুয়াল হয়ে গেল। ওইভাবে কি করা যাবে? মানে আমার মনে হলো তো তাই। না, করা যায়, আমি নিয়মটা বলছি যে এটা আলটিমেটলি ওরকমই আসবে, কিন্তু নিয়মটা হচ্ছে যে বড় বড় রিয়াকশন হলে তো অসুবিধা হবে, সেই জন্য আমি নিয়মটা বলছি যে কিভাবে করে। এই টুটাই ওখানে চলে যাবে, এই টুটাই ফ্র্যাকশনটা আর থাকবে না, ফ্র্যাকশনটা অ্যাডজাস্ট আ কোএফিসিয়েন্ট হোল নাম্বার কোএফিসিয়েন্টস আর প্রেফার্ড, দেখ না লেখা রয়েছে ইন মোস্ট অফ দ্য কেসেস হোল নাম্বার কোএফিসিয়েন্টস আর প্রেফার্ড। হোল নাম্বার আমরা মাল্টিপ্লাই দ্য কোএফিসিয়েন্ট 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে এটা আলটিমেটলি চলে আসবে। বাট উই হ্যাভ টু ফলো দ্য স্টেপ ওয়াইজ ম্যানারে আমরা এটা ফলো করতে হবে, তবে কিন্তু আমরা যে কোনো রিয়াকশনের ক্ষেত্রে ঠিকঠাক ভাবে করতে পারবো, এটা সমস্যাটা খুব একটা বেশি হবে না, সেই জন্য আমি বললাম। ঠিক আছে, আমি একটা রিয়াকশন দিয়ে দেখাচ্ছি, দেখ আমি একটা রিয়াকশন দেখালে বুঝতে পারবি। আমি একটা স্ক্রিনে যাচ্ছি, রিয়াকশন দিয়ে দেখাচ্ছি। ধর এরকম রয়েছে, এই রিয়াকশনটাকে ব্যালেন্স করতে হবে। তো আমরা সবসময় চেষ্টা করব যে যেটা খুবই জটিল টাইপের কম্পাউন্ড আছে সেটা, বা কম জায়গায় সেটা রয়েছে, সেটাই আমরা আইডেন্টিফাই করব যে কম জায়গায় রয়েছে। কার্বন কত জায়গায় রয়েছে, না এখানে রয়েছে 2 জায়গায় রয়েছে। হাইড্রোজেন কত জায়গায় রয়েছে, এখানে রয়েছে আর এখানে রয়েছে, হাইড্রোজেন 2 জায়গায় রয়েছে। অক্সিজেন কত জায়গায় রয়েছে, অক্সিজেন এখানে রয়েছে 3 জায়গায়। তো আমরা চেষ্টা করব যে কার্বন এবং হাইড্রোজেনকে আগে ব্যালেন্স করতে, অক্সিজেনকে পরে ব্যালেন্স, যেটা বেশি জায়গায় থাকবে, যার অকারেন্স বেশি হবে, তাকে কিন্তু আমরা চেষ্টা করব কম জায়গায়, তাকে পরে ব্যালেন্স করতে। এবারে যেহেতু দুটোই এখানে 2 হয়ে গেছে, তো তার মধ্যে যার মাস বেশি তাকেই আগে ব্যালেন্স করব, মানে কার্বনকেই আগে ব্যালেন্স করব। তো কার্বনকে যদি ব্যালেন্স করি তাহলে এখানে 6 আছে, তো কার্বনের এখানে 6 দিয়ে দেবো, তাহলে 6 দিয়ে দিলাম। এবারে হাইড্রোজেনকে ব্যালেন্স করবো, হাইড্রোজেন কত আছে, 6 আছে, তাহলে হাইড্রোজেন এখানে 2 আছে, মানে হাইড্রোজেন এখানে 3 দেবো। তাহলে এখানে দেখ টোটাল অক্সিজেন কত হলো, অক্সিজেন এইটা মাল্টিপ্লাই করে 12 প্লাস এইটা 3, তাহলে 15। তাহলে এদিকে 15টা আছে, এদিকে কটা আছে, 2টো আছে, তার মানে এখানে আমি 15/2 করে দেবো, তাহলে এদিক ওদিক 15 হয়ে যাবে। তাহলে এখন রিয়াকশনটা কি হয়ে গেল, C6H6 প্লাস 15/2 O2 6
6CO2 প্লাস 3H2। এবার যেহেতু 2টা নিচে আছে তাই সবাইকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে হবে 2C6H6 প্লাস 15O2 12CO2 প্লাস 6H2। তো এটা ব্যালেন্স হয়ে গেল। তো এরকম ভাবে খুব ইজিলি আমরা ব্যালেন্স করতে পারি, কোনো অসুবিধার কিছু নেই। তো আমরা জাস্ট টেকনিকটা লেস নাম্বার জায়গায় রয়েছে এরকম ধরনের অ্যাটমগুলোকে আগে ব্যালেন্স করব, তারপরে দেখবো যে যার মাস বেশি তাকে আগে ব্যালেন্স করব, বেশি জায়গায় যদি কোনো অ্যাটম থাকে তাহলে তাকে পরে ব্যালেন্স করব। এটাই হচ্ছে হিট অ্যান্ড ট্রায়াল মেথড। হিট অ্যান্ড ট্রায়াল মেথডে এইভাবেই করা হয়। তো হিট অ্যান্ড ট্রায়াল মেথড আমি তোকে দেখালাম যে কিভাবে করতে হয় ব্যালেন্স, এবং একটা ব্যালেন্সও আমি দেখালাম। এবারে দেখ যে ধর এরকম একটা রিয়াকশন আছে, আমরা আর একটা ব্যালেন্সের মেথড আমি বলছি যে আয়রন প্লাস H2O Fe3O4 প্লাস হাইড্রোজেন। এরকম রিয়াকশন ব্যালেন্স করতে গেলে অনেক সময় আমরা অ্যালজেব্রিক মেথড ইউজ করি। অ্যালজেব্রিক মেথড মানে কি, এ আগে একটা এক্স দিয়ে দেবো, এক্স Fe প্লাস YH2O জেড Fe3O4 প্লাস জেড W দিয়ে দে H2। তাহলে এখানে এক্স যেটা আছে এখানে তার মানে কত আছে না জেড ইন্টু 3, তার মানে বোঝা যাচ্ছে যে এক্স ইকুয়ালস টু 3Z। আচ্ছা এখানে ওয়াই আছে মানে অক্সিজেন কতগুলো আছে, ওয়াইটা আছে, হাইড্রোজেন কতগুলো আছে না, তার মানে এখানে হাইড্রোজেন আছে 2Yটা আর এখানে আছে 2W, তার মানে 2Y ইকুয়ালস টু 2W হাইড্রোজেনের অ্যামাউন্ট। এবারে অক্সিজেন কত আছে না, অক্সিজেন এখানে ওয়াইটাই রয়েছে, আর এখানে কত অক্সিজেন রয়েছে না 4টে ইন্টু জেড মানে 4Z। এই তিনটে রিলেশনশিপ পেলাম। এখানে আরবিট্রারিলি একটার ভ্যালু আমাকে 1 ধরে নিতে হবে, এক্স এর ভ্যালু আমি 1 ধরে নিলাম। তাহলে এক্স এর ভ্যালু যদি আমি 1 ধরে নিই তাহলে 3Z ইকুয়ালস টু 1, তাহলে Z ইকুয়ালস টু 1/3, Z ইকুয়ালস টু 1/3, Z ইকুয়ালস টু 1/3 হয়ে গেল। তাহলে Y ইকুয়ালস টু কত 4 ইন্টু Z ইকুয়ালস টু 1/3, মানে এটা 4/3, Y ইকুয়ালস টু 4/3। Y ইকুয়ালস টু যদি 4/3 হয় তাহলে এখান থেকে দেখ যে 2Y ইকুয়ালস টু 4/3 ইকুয়ালস টু 2W, তাহলে W এটা কেটে গেল, তাহলে W ইকুয়ালস টু 4/3, W ইকুয়ালস টু 4/3, Y ইকুয়ালস টু 4/3, Z ইকুয়ালস টু 1/3 আর X ইকুয়ালস টু 1। তাহলে X ইকুয়ালস টু 1 তো কিছু লেখার দরকার নেই, Fe রইল, Y ইকুয়ালস টু 4/3 H2O, Fe3O4 এর আগে Z আছে, Z ইকুয়ালস টু কত 1/3 Fe3O4, W ইকুয়ালস টু কত 4/3। এবারে ইকুয়েশনটাকে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করব, সবাইকে 3 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে কি হবে না 3Fe প্লাস 4H2O Fe3O4 প্লাস 4 হাইড্রোজেন। দেখবি যে ব্যালেন্স হয়ে গেছে। এটাকে বলে অ্যালজেব্রিক মেথড। অ্যালজেব্রিক মেথডে XYZ ইউজ করে আমরা আর এখান থেকে যে XFE নিয়েছি আর প্রোডাক্টে ZFE3 ছিল, তাহলে আমি ওখান থেকে মানে যেহেতু মানে FE টা আছে বলে তাই আমি প্রোডাক্টেও তো আমি FE টাই দেখছি, মানে ওপরটাকে আমি ইগনোর করছি, তাহলে মানে সেভাবেই তো করে দেখছি। আমি ঠিক কথাটা শুনতে পেলাম না। তাহলে যেখানে রিঅ্যাকট্যান্টসে XFE লিখেছো আর প্রোডাক্টসে ZFE3O4 লিখেছো, যেহেতু আমি রিঅ্যাকট্যান্টসে XFE আছে তাই প্রোডাক্টস আমি FE FE কটা রয়েছে, এক্সটা রয়েছে এখানে, FE কটা রয়েছে 3Z রয়েছে, 3Z, তার মানে X ইকুয়ালস টু 3Z হয়ে গেল FE দিয়ে।
আচ্ছা, Fe আর ওখানে ওপরটা আছে না একসাথে, ওটা কি ইগনোর করছি? ওপর তো চারটে অক্সিজেন, তাহলে জেড দিয়ে তো এটাকেও মাল্টিপ্লাই হবে, 4Z হ্যাঁ, করেছি। এদিকে তো অক্সিজেন ওয়াইটা ছিল, আর এদিকে 4Z, মানে ওয়াই ইকুয়ালস টু 4Z অক্সিজেন দিয়ে, এটা অক্সিজেন দিয়ে হয়েছে। এটা ডাব্লিউটা যেটা করেছি, এটা হাইড্রোজেন দিয়ে করেছি, এটা হাইড্রোজেন দিয়ে। তিনটে অ্যাটম রয়েছে তো, তো তিনটে অ্যাটম, একটা এক্স দিয়ে ইকুয়াল করেছি, একটা ওয়াই দিয়ে, একটা জেড দিয়ে। যে কোনো বড় বড় রিয়াকশনই এটা দিয়ে করা যাবে, অসুবিধার কিছু নেই। ঠিক আছে। রিয়াকশনে আসবে, ওটাকে হোল নাম্বারে কনভার্ট করে দিতে হবে, জাস্ট এইটুকু, এরকম কিছু ব্যাপার। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। নেক্সট আরেকটা জিনিস দরকার আছে এখানে, হচ্ছে টাইপস অফ কেমিক্যাল রিয়াকশন। টাইপস অফ কেমিক্যাল রিয়াকশনের মধ্যে আমাদের 5 রকম টাইপের কেমিক্যাল রিয়াকশন আছে। আমাদের ফার্স্ট হচ্ছে কম্বিনেশন রিয়াকশন, নেক্সট হচ্ছে ডিকম্পোজিশন রিয়াকশন, ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন এন্ড অক্সিডেশন রিডাকশন রিয়াকশন। এগুলো হচ্ছে টাইপস অফ কেমিক্যাল রিয়াকশন। তো টাইপস অফ কেমিক্যাল রিয়াকশনের মধ্যে ফার্স্ট যেটা টাইপস অফ কেমিক্যাল রিয়াকশন, তার মধ্যে কম্বিনেশন রিয়াকশন। তো কম্বিনেশন রিয়াকশন যেটা, যখন 2 or more সাবস্টেন্স ইউনাইট হয়ে একটা সিঙ্গেল প্রোডাক্ট দেবে, দুটো সাবস্টেন্স বা তিনটে সাবস্টেন্স জুড়ে গিয়ে একটা প্রোডাক্ট হয়, তাকে বলে কম্বিনেশন রিয়াকশন। যেমনটা ধর আমি কথা বলছি যে ধর ক্যালসিয়াম অক্সাইড প্লাস ওয়াটার, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই একটা রিয়াক্ট্যান্ট একসাথে মিলে গিয়ে একটা, একে বলে কম্বিনেশন বা সিনথেসিস রিয়াকশন, অনেক জায়গায় বলে সিনথেসিস রিয়াকশন আর কম্বিনেশন রিয়াকশন। এটা নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন ইকুয়ালস টু 2 অ্যামোনিয়া, এটাও হয়। এগুলো রিয়াকশনগুলোকে বলে কম্বিনেশন রিয়াকশন। তো কম্বিনেশন রিয়াকশনের অনেক এক্সাম্পল হতে পারে। আমরা যেরকম কম্বিনেশন রিয়াকশন, এটা হচ্ছে ডিকম্পোজিশন রিয়াকশন হচ্ছে একটা রিয়াকশন ব্রেক করে, একটা কম্পাউন্ড ব্রেক করে মোর দ্যান ওয়ান প্রোডাক্ট হবে। ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা হিট করি, ক্যালসিয়াম অক্সাইড দেবে আর কার্বন ডাই অক্সাইড দেবে, আর এটা সিঙ্গেল কম্পাউন্ড, তার থেকে এই একটা দুটো পাওয়া গেল। একে বলে ডিকম্পোজিশন রিয়াকশন, যে সিঙ্গেল এন্ট্রি থেকে ব্রেক করে যদি কয়েকটা সিম্পলার প্রোডাক্ট পাওয়া যায়। এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে লেড নাইটেড, আমি দেখাচ্ছি পরে। লেড পিভিও প্লাস NO2 প্লাস O2, তিনটে প্রোডাক্ট পাওয়া যাচ্ছে এখান থেকে। দেখতেই পাচ্ছিস যে লেড নাইটেড, এখান থেকে আমরা তিনটে প্রোডাক্ট পাচ্ছি। একটা হচ্ছে পিভিও পাচ্ছি, NO2 পাচ্ছি অ্যান্ড অক্সিজেন পাচ্ছি। এটাকে বলে ডিকম্পোজিশন রিয়াকশন। তো ডিকম্পোজিশন রিয়াকশন কিন্তু আবার অনেক রকম ভাবে হতে পারে। যেরকম ডিকম্পোজিশন রিয়াকশন আমরা হিট দিয়ে ডিকম্পোজ করতে পারি, তাকে বলে থার্মাল ডিকম্পোজিশন। থার্মাল, যেরকম তার ক্যালসিয়াম কার্বনেটকে আমি হিট দিয়েছি, এটা হচ্ছে থার্মাল ডিকম্পোজিশন। আবার একটা আছে লাইট করতে পারি, লাইট। স্যার ট্রায়াঙ্গেলটা হিট রিপ্রেজেন্ট করছে তো? হ্যাঁ স্যার ট্রায়াঙ্গেলটা দেখেছেন, ট্রায়াঙ্গেলটা মানে হিট, এটা হচ্ছে হিটের সিম্বল। কেমিক্যাল রিঅ্যাকশনে ট্রায়াঙ্গেল মানে হিট বোঝায়, আচ্ছা বলে হিট। তো হিট দিয়ে যদি করে থার্মাল ডিকম্পোজিশন, লাইট দিয়ে যদি করে তাকে ফটোকেমিক্যাল ডিকম্পোজিশন। যেটা AgCl, এতে যদি লাইট পড়ে তাহলে এখান থেকে কি হয়, এটা ভেঙে যায়, এটা হলো ফটোকেমিক্যাল ডিকম্পোজিশন। আর তিনটে হচ্ছে ইলেকট্রিসিটি দিয়ে হয়, তাহলে তাকে বলে ইলেকট্রোলাইটিক ডিকম্পোজিশন। যেরকম ধর ওয়াটারকে ইলেকট্রোলিসিস করে হাইড্রোজেন আর অক্সিজেন বানানো হয়। তো এগুলো সবই ডিকম্পোজিশন রিয়াকশন, কিন্তু কন্ডিশনের উপর রেসপেক্টে বিভিন্ন নাম দেওয়া হয়। হিট দিয়ে করলে থার্মাল ডিকম্পোজিশন, লাইট দিয়ে করলে ফটোকেমিক্যাল ডিকম্পোজিশন, ইলেকট্রিসিটি দিয়ে করলে ইলেকট্রোলাইটিক ডিকম্পোজিশন, এরকম হতে পারে। আমরা অনেক কিছু দিতে পারি। এই যে প্রথমটা হচ্ছে হিট দিয়ে করা হয়েছে, এটা প্রথমটা হচ্ছে হিট দিয়ে করা হয়েছে, হিট দিয়ে। এটা হচ্ছে সানলাইট, আর এটা হচ্ছে ইলেকট্রিসিটি। প্রত্যেকটা এক্সাম্পল আমি আগেও লিখেছিলাম, সেই একই এক্সাম্পল এখানেও দেওয়া হচ্ছে ডিকম্পোজিশনটা। নেক্সট হচ্ছে আমরা যেটা বলবো সেটা মানে ইলেকট্রিসিটিতে ব্রেক করে এগুলো করা যেত না।
ইলেকট্রিসিটিতে ব্রেক করে স্যার ওই যে 2H2 ওইটা যেটা দেখা যাচ্ছিল ওটাতেও ব্রেক করে করা যায় কি ভাঙা যায় দুটো রিঅ্যাক্ট। ইলেকট্রোলিসিস হ্যাঁ ওটা আচ্ছা ক্যাথোড অ্যানোড এরকম জল নেওয়া হয়, এটা আচ্ছা ক্যাথোড অ্যানোড দেওয়া হয়, নেগেটিভ পজিটিভ, এটা জল ডিকম্পোজ করে H প্লাস OH মাইনাস দেয়, ক্যাথোডে H প্লাস যায় গিয়ে একটা ইলেকট্রন খেয়ে হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন জুড়ে গিয়ে হাইড্রোজেন গ্যাস পায়, এখান থেকে হাইড্রোজেন গ্যাস বেরোয়। ওটা ইলেকট্রোলাইট। আচ্ছা চারটে ওয়েজ জুড়ে গিয়ে এখানে অক্সিজেন বেরোয়। এভাবে ইলেকট্রিসিটি দিয়ে ডিকম্পোজ হয়, ইলেকট্রিসিটি প্রেজেন্সে এটা করা হয়, এখানে কারেন্ট পাঠানো হয়, এখানে কারেন্ট ব্যাটারি থাকে, কারেন্ট পাঠানো হয়, নেগেটিভ পজিটিভের সাথে জোড়া থাকে, এটা ডিকম্পোজিশন দিয়ে আসে। এক্সোথার্মিক এন্ডোথার্মিক সেগুলো তো আমি আগেই বললাম। এক্সোথার্মিক মানে যেগুলোতে হিট বেরোয়, হিট লিবারেশন হয়, যেরকম ধর নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন ইকুয়ালস টু 2 অ্যামোনিয়া, এটা হচ্ছে এক্সোথার্মিক রিয়াকশন। হিট লিবারেটেড। আবার নাইট্রোজেন 2NO, একে বলে এন্ডোথার্মিক রিয়াকশন। দিয়েছেন একটা উপরে একটা নিচে, মানে একটা আপের আর একটা ডাউনের, মানে এখান থেকে করা যায় ওটা মানে এদিক থেকে এদিকে যেতে পারে, এদিক থেকে এদিকে যেতে পারে, এদিক থেকে এদিকে আসতে পারে, এটা এটা এইরকম ভাবে লিখে দেওয়া হয়, একে বলে রিভার্সিবল সাইন। রিভার্সিবল সাইন, দুদিকেই যেতে পারে রিয়াকশনটা, এগুলো নিয়ে মেশালেও এদিকে আসবে, আবার এটাকে নিয়ে হিট করলে এদিকে আসবে, একসাথে লিখে দেওয়া, দুদিকে আসবে। হ্যাঁ স্যার ঠিক আছে। ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। ডিসপ্লেসমেন্ট রিয়াকশন মানে একটা অ্যাটম সে আবার কারোর থেকে একটা অ্যাটমকে সরিয়ে দেবে, ডিসপ্লেস করবে। যেরকম ধর কপার সালফেট আছে, আয়রন রয়েছে, এখান থেকে আয়রনটা যাবে এখানে, একে সরিয়ে দেবে, তাহলে হয়ে যাবে ফেরাস সালফেট প্লাস এরকম ধরনের, এগুলোকে বলে ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। দেখ এখানে দেখতে পাবি এ বি সি আছে, তো এসি হয়ে গেল, আবার বিটা আলাদা হয়ে গেল, এ প্লাস বিসি, এসি প্লাস বি। The reaction in which atom or set of atoms displaced by another atom or molecule, তাকে বলে কি না ডিসপ্লেসমেন্ট, সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন বা ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন অনেকে বলে সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, অনেকে বলে ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। নেক্সট হচ্ছে ডাবল ডিসপ্লেসমেন্ট, মানে এটাতে দুটোই চেঞ্জ হবে, দুটো গ্রুপই চেঞ্জ হবে। যেরকম ধর আমি যেরকম বলছি বেরিয়াম ক্লোরাইড প্লাস সোডিয়াম সালফেট, এই বেরিয়ামটা এর সাথে গিয়ে জুড়বে আর সোডিয়ামটা এর সাথে গিয়ে জুড়বে, মানে হবে বেরিয়াম সালফেট প্লাস সোডিয়াম ক্লোরাইড। এই রিয়াকশনে দুটো জিনিসের এক্সচেঞ্জ হয়েছে, এবি আর সিডি, তাহলে এসি এডি হয়ে গেছে, আবার সিবি হয়ে গেছে, দুটোই রিয়াকশন ইন হুইচ দেয়ার ইজ অ্যান এক্সচেঞ্জ অফ আয়ন্স বিটুইন দ্য রিয়াক্ট্যান্টস আর কল্ড ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। এখানে কিন্তু এক্সচেঞ্জ অফ আয়ন হয়েছে, দুটো পার্টি এক্সচেঞ্জ হয়েছে, একটা শুধু আরেকজনকে ডিসপ্লেস করেছে তা না, পুরোটাই এক্সচেঞ্জ হয়েছে। এবি আর সিডি রিয়াকশন করে বিসি আর এডি হয়ে গেছে, এরকম যখন এক্সচেঞ্জ হয় তখন তাকে বলে ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। এটা হচ্ছে প্রেসিপিটেশন রিয়াকশন, মানে সেপারেট করে যায় যদি রিয়াকশন থেকে সেপারেট করে, এরকম অনেক রিয়াকশনই আছে, আমি তো আগেও তোকে দেখালাম। বেরিয়াম ক্লোরাইডের রিয়াকশনটাই বেরিয়াম ক্লোরাইড প্লাস H2SO4, বেরিয়াম সালফেট, এটা প্রেসিপিটেট, সেপারেট করে যাবে আর 2HCl, তো এটা একটা প্রেসিপিটেট তৈরি হয়েছে, প্রেসিপিটেট। এরকম প্রেসিপিটেশন রিয়াকশন, এটাও একটা ক্যাটেগরি অফ রিয়াকশন, প্রেসিপিটেশন রিয়াকশন। তাহলে ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশনের মধ্যেই পড়ে, কিন্তু একটা স্পেশাল নাম আছে যে যাদের এরকম সেপারেট করে যায় তাকে বলে প্রেসিপিটেশন রিয়াকশন। তো
কত রকমের টাইপের রিয়াকশন দেখলি সেগুলো একটু পরপর আমি তোকে যদি দেখিয়ে দিই। তাহলে প্রথম যে রিয়াকশনটা দেখেছি সেটা হচ্ছে সিনথেসিস রিয়াকশন, মানে কম্বিনেশন, দুটো একসাথে এ বি আলাদা করে তারা জুড়ে যাবে, দিস ইজ কল্ড কম্বিনেশন রিয়াকশন। এ প্লাস বি জুড়ে গিয়ে এ বি, এ আর বি রিয়াকশন করে এ বি। যেরকম অ্যালুমিনিয়াম আর আয়োডিন একসাথে জুড়ে গিয়ে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এল Cl3 Al(I3) তৈরি হবে, অ্যালুমিনিয়াম এবং আয়োডিন রিয়াকশনে এক্সাম্পল দিচ্ছি আমি, দেখাচ্ছি তোকে। অ্যালুমিনিয়াম আয়োডিন জুড়ে গিয়ে Al(I3) তৈরি করছে। এগুলো গ্লুকোজের সব জায়গায় সিনথেসিস রিয়াকশন হয়, অক্সিজেনেরা সবাই জুড়ে গিয়ে গ্লুকোজ ফর্ম করে, ওয়াটার অক্সিজেন সানলাইটের প্রেজেন্সে রিয়াকশন করে। এবার হচ্ছে ডিকম্পোজিশন রিয়াকশন হচ্ছে একটা ভেঙে দুটো এ আর বি ভেঙে গিয়ে ডিকম্পোজিশন করে এ বি তৈরি করবে। এটাও আগে এক্সাম্পল দেখিয়েছি। 3 রকমের হয়, সব কথাই বলেছি, হিটে হয়, লাইটে হয়। যেরকম H2O2 ডিকম্পোজ করে ক্যাটালিস্টের প্রেজেন্সে হাইড্রোজেন, ওয়াটার আর অক্সিজেন দেয়। এটা হচ্ছে রিয়াকশন। ক্যাটালিস্টটা কি? ক্যাটালিস্ট মানে রিয়াকশনকে ফাস্ট করে, যে স্লো রিয়াকশনকে ফাস্ট করে দেয় তাকে বলে ক্যাটালিস্ট। এখানে গাড়ির মধ্যেও বেশ কিছু এরকম ধরনের রিয়াকশন হয়, কম্পাউন্ডগুলো ব্রেক করে, সেগুলো সবই এরকম ধরনের রিয়াকশন। কম্বাসন রিয়াকশন, গাড়ির মধ্যে পেট্রোল বা ডিজেল এগুলোকে বার্ন করা হয়, এটাও একটা টাইপের রিয়াকশন, যে কার্বন হাইড্রোজেনের কম্পাউন্ড বার্ন করে কার্বন ডাইঅক্সাইড, মিথেন এগুলো বার্ন করে। তারপর আমাদের বডিতে ডাইজেশন আছে, সেটাও তো এক রকমের রিয়াকশন, মানে কেমিক্যাল রিয়াকশন। সবগুলোই রিয়াকশন, যতগুলো টাইপ মোটামুটি আমাদের সিলেবাসে আছে সেগুলো কয়েকটা করে একটু দেখাচ্ছি। তো মোটামুটি প্রেসিপিটেশন রিয়াকশন সবগুলোই একটু একটু করে বললাম। তো এরপর দেখ, সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এটা, যে রেডক্স রিয়াকশন। রেডক্স মানে হচ্ছে অক্সিডেশন রিডাকশন রিয়াকশন। তো অক্সিডেশন রিডাকশন মানে কিরকম না, কিছু রিয়াকশন হয় সেখানে কিনা অক্সিজেন অ্যাড হয়ে গেলে, কোনো কম্পাউন্ডের সাথে অক্সিজেন অ্যাড হলে তাকে বলে অক্সিডেশন, তারা অক্সিডাইজড হয়েছে বলা হয়। যেরকম ধর আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধর আমি বললাম যে C+O2 CO2, তো আমি বলবো যে কার্বন ইজ অক্সিডাইজড, কারণ কার্বনের সাথে অক্সিজেন অ্যাটাচড হয়েছে, কার্বন ডাইঅক্সাইড। তো সাবস্ট্যান্স গেইনস অক্সিজেন যদি গেইন করে তাহলে তাকে বলে অক্সিডেশন। কিন্তু যদি কোনো কম্পাউন্ড অক্সিজেন লুজ করে, ধর কপার অক্সাইড প্লাস হাইড্রোজেন, তো কপার প্লাস জল, তাহলে এখানে কপার অক্সাইড আছে, এখানে কপার আছে, তো এখান থেকে এখানে যখন গেছি তখন কিন্তু লস অফ অক্সিজেন লুজ করেছে। তো অক্সিজেন যদি লুজ করে তাহলে সেটা তাকে বলে রিডাকশন। সেই রিয়াকশনকে বলে, সেই প্রসেসটাকে বলে রিডাকশন। তো অক্সিডেশন রিডাকশন এই ধরনের রিয়াকশন হয়, অনেক জায়গাতেই হয়। তো অক্সিডেশনের অনেকগুলো ডেফিনেশন হয়। তো মোটামুটি আমরা বলছি যে কি ডেফিনেশন হয়, সেগুলোর একসাথে আমি একটু বলে দিচ্ছি। যে অ্যাডিশন অফ অক্সিজেন, সেটা তো আমি দেখিয়েছি, কার্বন প্লাস অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। রিমুভাল অফ হাইড্রোজেন, সেটা দিয়েও হয়, হাইড্রোজেন রিমুভ করে, বা তোর ইলেকট্রন লুজ টু গেট হায়ার অক্সিডেশন স্টেটটা এটা পড়তে হবে না এখন, এটা বাদ। ইলেকট্রন লুজ করে কিন্তু হতে পারে, ইলেকট্রন লুজ করলেও কিন্তু সেটা অক্সিডেশন হয়। ইলেকট্রন লুজ যেরকম, ধর সোডিয়াম আর ক্লোরিন রিয়াকশন করছে, তো 2NaCl, এখানে সোডিয়াম কি হয়েছে না, ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাস হয়েছে, আর ক্লোরিন ইলেকট্রন খেয়ে কিন্তু Cl মাইনাস হয়েছে। এটা দুটো জুড়ে গিয়ে NaCl হয়েছে।
তো সোডিয়াম যেহেতু ইলেকট্রন ছেড়েছে, তাই সোডিয়ামের কি হয়েছে না অক্সিডেশন হয়েছে। যে ইলেকট্রন ছেড়ে দেয় তার অক্সিডেশন হয়। আর কেউ যদি ইলেকট্রন খায়, ক্লোরিন ইলেকট্রন খেয়েছে, যে খায় তার হয় রিডাকশন। যে ইলেকট্রন খাবে তার হবে রিডাকশন, আর যে উল্টোটা, জাস্ট উল্টোটা, অক্সিডেশনে যা যা ঘটবে তার উল্টোটাই হচ্ছে রিডাকশন। যখন অক্সিডেশনের ডেফিনেশন তিনটে দেখলি, রিডাকশন যখন দেখতে যাবি অক্সিডেশনে লুজ অফ ইলেকট্রন, লুজিং ইলেকট্রন, কিন্তু রিডাকশনে কি অ্যাডিশন অফ হাইড্রোজেন বা রিমুভাল অফ অক্সিজেন বা গেনিং ইলেকট্রন, এগুলো সবগুলোকেই বলে অ্যাডিশন অফ হাইড্রোজেন। হাইড্রোজেন যদি কোথাও অ্যাড করা হয় তাহলে তার সেটাকে বলে রিডাকশন। অক্সিজেন যদি রিমুভ করে দেওয়া যায় তাহলে রিডাকশন। ইলেকট্রন যদি কেউ গেন করে, একটু আগে দেখাচ্ছিলাম, গেন করে, তাহলেও তাকে বলবো রিডাকশন। তো এগুলো সবই কিন্তু প্রত্যেকটাই ওয়ান টাইপ অফ রিডাকশন, ওয়ান টাইপ অফ রিডাকশন। তো এটা গেল অক্সিডেশন এবং রিডাকশন। তার এবারে অক্সিডেশন রিডাকশন, যেরকম এখানে দেখতে পাচ্ছি যে আয়রন, তার থেকে কি হয়েছে না আয়রন 2+, তাহলে আয়রন থেকে আয়রন 2+ গেছে, মানে এই ইলেকট্রন দুটো ছেড়ে দিয়েছে। ইলেকট্রন ছেড়ে দিলেই কিন্তু প্লাস হয়, মানে বাদ হয়ে গেছে ইলেকট্রন। আর কপার 2+ থেকে ইলেকট্রন খেয়ে কপার হয়েছে, তো এটাকে বলে অক্সিডেশন, কারণ ইলেকট্রন লুজ হয়েছে। আর এটাকে বলে কি রিডাকশন। অক্সিডেশন আর রিডাকশন ইলেকট্রন গেইন করা বা ইলেকট্রন লুজ করার পয়েন্ট অফ ভিউ থেকে বললাম। এটা একটু সময় লাগবে তোর বুঝতে, কিন্তু ইলেকট্রন দেওয়া নেওয়ার ব্যাপার তো একটু সময় লাগবে, কিন্তু ক্লাসিক্যাল কনসেপ্ট বলতে যেটা বোঝায় এইগুলোকেই বলে ক্লাসিক্যাল কনসেপ্ট, এইগুলোকেই বলে ক্লাসিক্যাল কনসেপ্ট। ক্লাসিক্যাল মানে আমি যে ডেফিনেশন গুলো দিলাম এগুলো ইলেকট্রন ছাড়া অন্য অক্সিডেশন, অক্সিজেন অ্যাড হওয়া বা রিমুভাল অফ হাইড্রোজেন, এই সমস্ত এগুলোকে বলে ক্লাসিক্যাল ডেফিনেশন। এর নাম হচ্ছে ক্লাসিক্যাল ডেফিনেশন। যেরকম জিঙ্ক অক্সাইড রয়েছে, কার্বন দিয়ে রিয়াকশন করাচ্ছি, তো ওখান থেকে অক্সিজেন বেরিয়ে চলে এসে কার্বনের সাথে জুড়ে গেল, তাহলে জিঙ্কের রিডাকশন হলো, কার্বনের অক্সিডেশন হলো, কার্বনের সাথে অক্সিজেন জুড়েছে তাই কার্বনের অক্সিডেশন হবে। জিঙ্কের থেকে অক্সিজেন বেরিয়ে গেছে তাহলে জিঙ্কের হয়ে গেল রিডাকশন। এরকম ভাবে ইজি ব্যাপার। আবার রিডাকশন দিয়ে যখন বলবো অক্সিজেন রিমুভাল হতে পারে বা হাইড্রোজেনের অ্যাডিশন হতে পারে, যেরকম ধর এই রিয়াকশনটা H2S এর সাথে ক্লোরিনের রিয়াকশন, ক্লোরিন তার সাথে H2S এর, তো এই রিয়াকশনটা দেখ হাইড্রোজেন কিন্তু ওখান থেকে সরে যাচ্ছে, হাইড্রোজেন HCl তৈরি হচ্ছে আর সালফার তৈরি হচ্ছে। তো HCl তৈরি হচ্ছে মানে ক্লোরিনের সাথে হাইড্রোজেন অ্যাড হলো, তো ক্লোরিনের সাথে যদি অ্যাড হয় তাহলে ক্লোরিনের রিডাকশন হয়ে গেল। আর H2S থেকে হাইড্রোজেন বেরিয়ে গেল, তার মানে H2S এর অক্সিডেশন হলো। যার থেকে হাইড্রোজেন বেরিয়ে যাবে তার অক্সিডেশন, আর হাইড্রোজেন যার সাথে জুড়বে তার রিডাকশন। সিম্পল ব্যাপার। হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়েই বলা হয়, এগুলোকে ক্লাসিক্যাল ডেফিনেশন বলে, যে হাইড্রোজেন আর অক্সিজেনের রেসপেক্টেই আমরা এই ইয়েগুলোকে বলি। অক্সিডাইজিং এজেন্ট আর রিডিউসিং এজেন্ট কাকে বলে না, যার নিজের অক্সিডেশন হয় তাকে বলে রিডিউসিং এজেন্ট, আর যার নিজের অক্সিডেশন হয় তাকে বলে রিডিউসিং এজেন্ট, আর যার নিজের রিডাকশন হয় তাকে বলে অক্সিডাইজিং এজেন্ট। দেখ এখানে ভালো করে, সাবস্ট্যান্স দ্যাট ব্রিং অ্যাবাউট অক্সিডেশন, যার যে অক্সিডেশন করে মানে যার নিজের রিডাকশন হয় তাকে বলে অক্সিডাইজিং এজেন্ট, যার নিজের রিডাকশন হবে তাকে বলে অক্সিডাইজিং এজেন্ট, আর যার নিজের অক্সিডেশন হবে তাকে বলে রিডিউসিং এজেন্ট। রিডিউসিং এজেন্ট এবং অক্সিডাইজিং এজেন্ট এতটাও নেই, আমি তবুও ওদেরকে একটু পড়িয়েছিলাম, তো এটা নিয়ে আমি ডিটেলে পরে বলবো। আমি এখানে একটুখানি যেহেতু পড়িয়েছিলাম তাই কথায় কথায় ওই ব্যাচে পড়তে গেলে চলে আসবে, সেই জন্য আমি একটুখানি বলেছি, কিন্তু এটা এক্ষুনি দরকার পড়বে না, কারণ অন্য চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে আমরা বলবো অক্সিডাইজিং এজেন্ট রিডিউসিং এজেন্টটা, সেই জন্য বলছিলাম। আচ্ছা, এবারে আর দুটো জিনিস আছে সেটা একটু বলে দিই। সেটা হচ্ছে কি না, আমাদের ডেইলি লাইফে কিছু কিছু অক্সিডেশন রিডাকশন হয়, তার মধ্যে দুটো আমাদের এখানে এক্সাম্পল আছে। একটা হচ্ছে কি না করোশন, আর একটা হচ্ছে র্যান্সিডিটি। তো করোশন এবং র্যান্সিডিটি এটা কি না, আমরা নর্মালি দেখে থাকি যে আমাদের আশেপাশে যে মেটালগুলো আছে, যেরকম আয়রন, সিলভার, কপার, এইসব যে মেটালগুলো রয়েছে, এগুলো খোলা বাতাসে যদি আমরা রেখে দিই
তাহলে কি হয় না, এর ওপরে আয়রন যেরকম তার উপর রাস্ট পড়ে, সিলভারের ওপরেও একটা ব্ল্যাক কোটিং পড়ে বা কপারের উপরে একটা গ্রিনিশ কোটিং পড়ে। এগুলো সবই হতে থাকে, এগুলো নর্মালি আমরা আশেপাশে দেখতে পাই যেগুলো হয়। এগুলো আর কিছুই না, এগুলো কিন্তু এক একটা অক্সিডেশন রিয়াকশন। এরকম আয়রনের অবজেক্টের ওপর এরকম মরচে পড়ে, রাস্ট পড়ে, এরকম ব্রাউন কালারের একটা চকচকে ভাবটা চলে যায়, ব্রাউনিশ, এটাও আয়রনের উপর অক্সিডেশন। বা সিলভারের যে জিনিসপত্রগুলো তার উপর একটা ব্ল্যাক সিলভার সালফাইডের কোটিং পড়ে, Ag2S এর কোটিং পড়ে, সিলভার ব্ল্যাক হয়ে যায়। বা তামার যে জিনিসপত্রগুলো, কপারের যে জিনিসপত্রগুলো, সেগুলোর ওপরে কোটিং পড়ে। তো এই সমস্ত যে ঘটনাবলী, এই যে মেটালগুলো যে এরকম হচ্ছে, এই প্রসেসটার নামই হচ্ছে কি না করোশন। এটা নাথিং বাট অক্সিডেশন প্রসেস। এটা অ্যাটমসফিয়ারের অক্সিজেন এসে ওকে অক্সিডাইজ করে। এই প্রসেসটাকেই বলে কি না, এটাকেই বলে করোশন। when metals like iron, silver, copper are attacked by moisture and acids etc around it change in color, this is called oxidation. এগুলোকে বলে অক্সিডেশন প্রসেস, এবং এই প্রসেসটার অ্যাকচুয়াল নাম হচ্ছে করোশন বলে। মেটাল ক্ষেত্রে হয়, সবসময় তো অক্সিডেশন তো সব ক্ষেত্রেই হতে পারে, কিন্তু এই পার্টিকুলার মেটালগুলো হলে তাকে বলে করোশন, এবং মেটালকে বলে করোড হয়ে গেছে, মেটালটা করোডেড আর কি, এরকম ধরনের বলা হয়। তো এটা ওয়ান টাইপ অফ অক্সিডেশন রিয়াকশন, মেটালের অক্সিডেশন হয়েছে, মেটালের অক্সিডেশন রিয়াকশন। তো এটা গেল যে একটা টাইপের আমরা রিয়াকশনের কথা বললাম, যেটা ডেইলি লাইফে আমরা দেখতে পাই। এই ধরনের রিয়াকশন কিন্তু অক্সিডেশন রিয়াকশন আমরা ডেইলি লাইফে, এই যে ব্যাপার স্যাপারগুলো হচ্ছে, এগুলো ডেইলি লাইফে আমরা দেখতে পাই, কোনো সবসময় আমরা এগুলো দেখি। তো এবারে আর একটা হচ্ছে র্যানসিডিটি কি, আমাদের যে খাবার দাবার খাই, ফ্যাট বা অয়েল কন্টেনিং যে খাবার দাবার খাই, এই খাবার দাবার গুলো কিন্তু অনেক দিন ধরে যদি খোলা অবস্থায় থাকে, তাহলে খাবার দাবার কিন্তু অনেক সময়তেই অ্যাটমসফিয়ারের অক্সিজেন কিন্তু এই অয়েল বা ফ্যাট এইগুলোকে অক্সিডাইজ করতে থাকে খাবারের মধ্যে। যেরকম আমরা যেসব প্যাকেজ ফুড খাই বা এই সমস্ত খাবার খাই, তার অনেক সময় ধরে যদি ফেলে রাখা যায়, তাহলে সেটা কি হয় না, একটু নষ্ট হয়ে যায়, এবং তার একটা কালারও চেঞ্জ হয়ে যায়, এবং তার মধ্যে একটা স্মেলও একটা অবজেকশনেবল বা বাজে গন্ধ বেরোতে থাকে, খাবার দাবার থেকে একটা বাজে গন্ধ বেরোতে থাকে। এটাই হচ্ছে র্যানসিডি, এবং এটা খাবার দাবার ফ্যাট অক্সিডাইজড হওয়ার পরে তার স্মেল চেঞ্জ হয়ে যায়, তার কালার, টেস্ট, ইচ অ্যান্ড এভরিথিং চেঞ্জ হয়ে যায়, সেই খাবারটা আর ভালো লাগে না খেতে। তো এটা হয়, তার পিছনে কারণ হচ্ছে ডিউ টু দ্য অক্সিডেশন অফ ফ্যাট অ্যান্ড অয়েল প্রেজেন্ট ইন দ্য ফুড এবং ফুডের মধ্যে যে অয়েলটা আছে, একে অক্সিডাইজ করেই কিন্তু এই জিনিসটা হয়ে যায়, অক্সিডেশন হওয়ার পরেই এটা হয়। একেই বলে কি না, when food substance containing oils and fat is exposed to air, they get oxidized and their smell, taste and color change. This process is known as, এই প্রসেসটাকে কি বলে, this process is known as rancidity, এটাকে বলে rancidity, এই প্রসেসটাকেই বলে। তো এটাও একটা অক্সিডেশন প্রসেস, এটাও একটা অক্সিডেশন রিয়াকশন, এবং ফ্যাট অয়েলগুলো এরকম ভাবে চেঞ্জ হতে থাকে। তো এই র্যানসিডিটি, এটাকে কিভাবে তুমি প্রিভেন্ট করবে, কিভাবে তুমি আটকাবে, আটকাবার জন্য যে প্রসেস আছে মোটামুটি, সেগুলো হচ্ছে যে এয়ার টাইট কন্টেনারের মধ্যে রাখতে হবে, যাতে করে এয়ারের প্রেজেন্সে, বা কিছু কিছু আছে অ্যান্টি অক্সিডেন্ট কম্পাউন্ড আছে, অ্যান্টি অক্সিডেন্ট, সেগুলো কিন্তু খাবার দাবারের মধ্যে ইউজ করা থাকে। এবং বেশ কিছু গ্যাস, যেরকম চিপসের প্যাকেট, নাইট্রোজেন গ্যাস ভরা থাকে, যে চিপসের প্যাকেটের মধ্যে অক্সিজেন না দিয়ে, এয়ার না দিয়ে নাইট্রোজেন দেওয়া থাকে। তো এইগুলো করে র্যানসিডিটিকে প্রিভেন্ট করা যায়। এখানে লেখা আছে হাউ ক্যান উই প্রিভেন্ট দ্য ফুড ফ্রম র্যানসিডিটি, র্যানসিডিটি থেকে ফুডকে কিভাবে প্রিভেন্ট করতে পারি। তো প্রিভেনশনের জন্য আমরা এয়ার টাইট কন্টেনারে রাখা, বাই অ্যাডিং অ্যান্টি অক্সিডেন্ট, কিছু কিছু এরকম কেমিক্যালস আছে, দিস ইজ কল্ড অ্যান্টি অক্সিডেন্ট, সেগুলো দিতে পারি। বাই কিপিং ফুড ইন এয়ার টাইট কন্টেনার, বাই ফিলিং অ্যানাদার গ্যাস ইন দ্য ফুড কন্টেনার, যেরকম বললাম চিপসের প্যাকেটের মধ্যে নাইট্রোজেন গ্যাস ইত্যাদি ভরে দেওয়া থাকে। চিপসের প্যাকেটের মধ্যে নাইট্রোজেন গ্যাস ভরে দিলে কিন্তু সেখানে কিন্তু এই প্রবলেমটা অ্যারাইজ করবে না। তো এখানে এই সমস্ত প্রসিডিওর করা যেতে পারে। এবং এটা তো কমন কোশ্চেন যে চিপসের প্যাকেটের মধ্যে, পটেটো চিপস বা এইসব যে চিপস পাওয়া যায় ফোলানো অবস্থায় থাকে, ওই ফোলানোর মধ্যে নাইট্রোজেন গ্যাস ভরা থাকে। নাইট্রোজেন গ্যাস কিন্তু অক্সিডাইজ করতে পারে না, ওটা অক্সিজেনকে কিন্তু আটকায়, অক্সিডেশন আটকায়, এবং অ্যান্টি অক্সিডেন্ট
কিছু কিছু মেটেরিয়াল আছে অ্যান্টিঅক্সিডেন্ট, সেটা দেখবি আমার আগে যে আমি পড়িয়েছিলাম তার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট অনেকগুলো নামও বলেছিলাম। তো সেগুলো ইউজ করা যেতে পারে অ্যান্টিঅক্সিডেন্ট, এবং সেগুলো দিয়ে করা যায়। তো এইগুলো হচ্ছে নর্মালি আমরা এই সমস্তগুলো করতে পারি। এবং এইখানে আমি সেগুলোই বললাম। করোশন কাকে বলে অলরেডি বলেছি, এবং করোশনগুলো আয়রনের রাস্টিং বলে, আয়রনকে বলে রাস্টিং। আর এরকম ধরনের কপারের কিছু জিনিসপত্র কপার কার্বনেট তৈরি হয়ে যায় বলে সেগুলো এরকম গ্রিনিশ কালার হয়ে যায়, কপারের কালার থেকে এরকম চেঞ্জ হয়ে যায়। সিলভারটা সিলভার সালফাইড হয়। এবং র্যানসিডিটি অলরেডি আমি বললাম যে র্যানসিড সাবস্টেন্স বলতে কি বোঝায়, এবং র্যানসিডিটি প্রিভেনশন অফ র্যানসিডিটি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং কোটিং অফ ফ্যাটস অয়েলস, এগুলো কথাগুলো বলেছি। তো মোটামুটি মোরাললেস এই যে চিপসের প্যাকেটের মধ্যে কিন্তু নাইট্রোজেন ইত্যাদি ভরে দেওয়া থাকে। এবং এই পর্যন্তই ছিল এই চ্যাপ্টারটা। আমি চ্যাপ্টারটা করলাম না, চ্যাপ্টারটাকে আমি ছোট করে আমি বুঝিয়ে দিলাম, যে আমি 4 দিনে বুঝিয়েছি, তা 1 ঘন্টার মধ্যে ছোট্ট করে আমি বুঝিয়ে দিলাম। তো এবারে তুই পড়িস, যদি কোনো অসুবিধা থাকে আমি এটার ভিডিও বা এটারও PDF ফাইল পাঠিয়ে দেবো একটু বাদে। আমার একটা ক্লাস আছে 9:30 থেকে, তো 9:30 থেকে 11:30 পর্যন্ত ক্লাস আছে। সেই ক্লাসটা করে নিয়ে তারপরে আমি আশা করছি পাঠিয়ে দিতে পারবো, বা নাহলে কালকে সকালবেলা পাঠিয়ে দেবো। তো এই পর্যন্ত থাকলো। এবারে পড়ে দেখিস, বৃহস্পতিবার দিন এবার ক্লাসে জয়েন করিস, আশা করি বুঝতে পারবি। এই চ্যাপ্টারের উপর আমরা কোশ্চেন অ্যান্সার করাবো, কোশ্চেন অ্যান্সার ডিসকাস হবে। এই চ্যাপ্টারে যত কোশ্চেন আছে সমস্ত ডিসকাস করবো। বৃহস্পতিবার ক্লাসটা আছে 9টার সময়, ঠিক আছে? আমি ওই সময় 500 আইডি পাঠিয়ে দেবো, একটা গ্রুপে অ্যাড করা আছে, তো ওই গ্রুপে পাঠিয়ে দেবো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, গুড নাইট। বুঝতে পেরেছিস নিশ্চয়ই? হ্যাঁ বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি তো তাড়াতাড়ি করে বলে দিলাম, মোটামুটি কাজ চালানোর মতো। এবারে ওই ব্যাচে ক্লাস করতে করতে বুঝে যাবে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।